আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চিলির বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনা দুর্দান্তভাবে শেষ করেছে এবং আরও একটা দুর্দান্ত শুরুর আশায় কলম্বিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে লিওনেল স্কালোনির দল। বড় বড় মতো ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরছি, তবে তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকছে, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আসছি ম্যাচ টাইমিং এর কথায়। আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী সেপ্টেম্বরের 11 তারিখ 2:30 AM এ, অর্থাৎ সোজা বাংলায় যদি বলি তাহলে এই মঙ্গলবার রাত 12টার ঠিক আড়াই ঘন্টা পরে, যেটা ওয়েডনেসডে অর্থাৎ বুধবার 2:30 AM হবে। ম্যাচটা কলম্বিয়া তাদের হোম গ্রাউন্ডে খেলবে এবং আর্জেন্টিনার জন্য কঠিন একটা অ্যারো ম্যাচ হতে যাচ্ছে। শুধুমাত্র কলম্বিয়া একটা প্রতিপক্ষ হিসেবে বেশ ভালো ফর্মে আছে সেটার জন্য নয়, বরঞ্চ একই সঙ্গে আবহাওয়া সংক্রান্ত একটা ব্যাপারও কিন্তু স্কালোনি ইঙ্গিত করেছেন। স্টাডিও মেট্রোপলিটানো যে স্টেডিয়ামে খেলা হবে সেই অঞ্চলের তাপমাত্রাটা বাড়তে পারে, 30 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে আর্দ্রতার কারণে একেবারে হট অ্যান্ড হিউমিড একটা সিচুয়েশনে আর্জেন্টিনাকে খেলতে হতে পারে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে কাছাকাছি সময় বৃষ্টিও হতে পারে, তবে এই ওয়েদার আপডেটগুলো আর্জেন্টিনার জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, স্কালোনি এর আগেও বলেছিলেন। তবে সেটাকে দূরে সরিয়ে রাখলেও কলম্বিয়া ওভারঅল যে ফর্মটাতে আছে, বিশেষ করে কোপা আমেরিকার আগে পরে মাঝখানে কোপা আমেরিকার ফাইনালটা বাদ দিয়ে কলম্বিয়ার পারফরমেন্সটাকে আপনার এই কোচটা অর্থাৎ লরেন্জোর অধীনে ভালো বলতেই হবে। যদিও সর্বশেষ ম্যাচে তারা 1-1 গোলে ড্র করেছে, তারপরও ওভারঅল কলম্বিয়ার জাতীয় দলের পারফরমেন্সটা সব দিক থেকে ভালো। আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনাল হারার আগে একটা লম্বা সময় ধরে তারা তো অপরাজিত ছিল এবং একই সঙ্গে ওই ফাইনালটা হারের প্রতিশোধ তারা নিশ্চয়ই নিতে চাইবে। অবশ্যই আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট, তবে কলম্বিয়াকে কোনোভাবেই কিন্তু দুর্বল কোনো একটা প্রতিপক্ষ কিংবা একটু হলো আন্ডারমাইন করার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে বড় বড় মতো একই কথা বলবো, অনেকে এই জিনিসটা জানতে চান, আনঅফিসিয়াল অ্যাপ কিংবা ওয়েবসাইটগুলোর মাধ্যমে দেখতে পারেন। যারা রেগুলার দেখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এরপর আর্জেন্টিনার স্কোয়াড আপডেট, কলম্বিয়ার স্কোয়াড নিয়ে একটু কথাবার্তা বলতে হয়। সত্যিকার অর্থে আর্জেন্টিনার স্কোয়াডে বেশ কয়েকটা পরিবর্তনের কথা, স্টার্টিং লাইনআপে পরিবর্তনের কথা কিন্তু স্কালোনি বলে রেখেছেন। এমনকি কলম্বিয়ার বিপক্ষে একেবারে প্রাথমিক যে একটা ধারণার কথা বলা হচ্ছিল প্রেস কনফারেন্সে, সেখানেও কিন্তু স্কালোনি একেবারে ক্লিয়ারলি বলেছেন বেশ কয়েকটা জায়গা থেকে আর্জেন্টিনাকে পরিবর্তন আনতে হবে। এর আগের ম্যাচের পারফরমেন্সটা তার খারাপ থেকে ভালো হয়েছে, এবার আরো ভালো খেলা, বিশেষ করে শুরুর একাদশ থেকে ভালো খেলার একটা বাড়তি তাগিদের কথা বলেন। গোলকিপার হিসেবে স্বাভাবিকভাবে এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোর জায়গাটা নিশ্চিত। বাকি সেন্টার ব্যাক পজিশনে লিজান্তো মার্টিনেজ ইকুয়েশনে এগিয়ে থাকার কথা, তবে নিকোলাস ওটামেন্ডিও কিন্তু এই ইকুয়েশনটা থাকবেন। যদিও আমার কাছে মনে হয় যদি সেন্টার ব্যাক হিসেবে দুজনকে খেলানো হয় এবং ডিফেন্সটাকে 3 জনের পরিবর্তে 4 জনে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ উইংব্যাক সিস্টেমে আর্জেন্টিনা না খেলে, সম্ভবত এই ম্যাচে খেলছে না, সেক্ষেত্রে ওটামেন্ডির পরিবর্তে লিজান্তো মার্টিনেজই বেস্ট চয়েস। ওটামেন্ডির গত ম্যাচের পারফরমেন্সটা ভালো ছিল, তবে সেই জিনিসটা ভুলে গেলে চলবে না। ফার্স্ট হাফের শেষের দিকে এসে যে হেডারের মাধ্যমে চিলি অলমোস্ট একটা গোল করে ফেলছিল, যেটা পোস্টের আগে প্রতিহত হয়, সে হেডারটা চিলিয়ান সে প্লেয়ারটা কিন্তু নিকোলাস ওটামেন্ডির মাথার উপর থেকে করেছিলেন। হেডেড এই অ্যাটেম্পটে ওটামেন্ডির হুট করে অনেকগুলো ভুল কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখছি। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়ালের কথা স্কালোনি চিন্তা করতে বাধ্য হচ্ছেন, কারণ মলিনার মতো মন্তিয়াল খুব একটা বেশি অফেন্সিভ ওয়ার্কের একজন রাইট ব্যাক নয়, বরঞ্চ ডিফেন্সিভ পজিশনটাই বেশি হোল্ড করেন। প্রতিপক্ষের লেফট উইংয়ে একজন লুইস ডিয়াজ আছেন, যিনি সর্বশেষ ম্যাচে গোল পেয়েছেন, তার দিকে তাকিয়ে তাই গঞ্জালো মন্তিয়ালের দিকে হয়তোবা স্কালোনি এই মুহূর্তে ফোকাস করতে পারেন। লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুনিয়া ফিরে এসে এটাকে 3-5-2-এর পরিবর্তে 4 ডিফেন্সে অর্থাৎ 4 জনের ডিফেন্স লাইন বানিয়ে ফেলতে পারেন। মিডফিল্ডে রড্রিগো ডি পলের রাইট মিডফিল্ডের প্লেসটা একেবারে অটোমেটিক চয়েসের মতো। এনজো ফার্নান্দেজ হয়তোবা সেন্টার মিডফিল্ডের সেই জায়গাটা নিয়ে শুরু করবেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হালকা একটা ইনজুরিতে ভুগছেন। ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে লিয়ান্দো পারাদেস যদি দলে ঢুকেন, তাহলে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে লিয়ান্দো পারাদেস সে জায়গাটা নেবেন। আর জিওভানি লো চেলসো যদি দলে থাকেন, সেক্ষেত্রে এনজো ফার্নান্দেজকে সেন্ট্রাল মিডফিল্ডের সে জায়গাটা ছেড়ে দিয়ে লো চেলসো লেফট মিডফিল্ডে অপারেট করবেন। এরপর ফাইনাল থার্ডের কথায় চলে আসছি। এখন পর্যন্ত আইডিয়াটা হচ্ছে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজকে দুজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো এবং ফরমেশনটা শুরুর একাদশে 4-4-2 নাকি 4-3-3 হবে, সেটা নির্ভর করবে পাওলো দিবালা নাকি নিকোলাস গঞ্জালেস কোন অপশনের দিকে স্কালোনি যাবেন। নিকো গঞ্জালেসের ইনজুরি সংক্রান্ত হালকা ইস্যু রয়েছে, যদি সেটা কাটিয়ে উঠতে তিনি পারেন তাহলে নিকো গঞ্জালেস লেফট সাইডে হোয়াইট মিডফিল্ডার হিসেবে খেলবেন। সেক্ষেত্রে ফরমেশনটা 4-4-2 হবে এবং যদি শেষ পর্যন্ত পাওলো দিবালা স্টার্টিং লাইনআপে আসেন, তাহলে তিনি অনেকটা রাইট উইং থেকে শুরু করে মূলত রাইট হাফ স্পেসে মুভমেন্ট করবেন, খুব একটা বেশি উইংয়ে সরে হয়তো বা খেলবেন না, তারপরও ওই রাইট সাইডের একটা প্লেস তিনি নেবেন।
সেক্ষেত্রে সেন্টার ফরওয়ার্ড পজিশনে লাউতারো মার্টিনেজকে রেখে লেফট উইং কিংবা লেফট উইং ফরওয়ার্ড অর্থাৎ লেফট উইং থেকে ইনসাইড মুভমেন্ট করে রাইট হাফ স্পেসের দিকে হুলিয়ান আলভারেজ মুভ করবেন। এই টাইপের আমরা একটা ফরমেশন দেখতে পারি। আলেহান্ড্রো গার্নাচো, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন কার্বোনি, ভ্যালেন্তিন বার্কো এই প্লেয়ারদেরকে নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। একুই ফার্নান্দেসও আলোচনায় আছেন, তবে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে তাদের খেলার এই মুহূর্ত পর্যন্ত সুযোগ দেখা যাচ্ছে। অন্যদিকে কলম্বিয়ার জন্য কোচ লরেন্জোর এই মুহূর্তে সবচেয়ে বড় ডিসিশনের জায়গায় কোপা আমেরিকার সেরা প্লেয়ার হামেস রদ্রিগেজ, যিনি কিনা কোপা আমেরিকার ফাইনালটার পরে ক্লাব ফুটবলে কোনো ম্যাচ খেলেননি, জাতীয় দলের জার্সিতেও খেলেননি, তিনি একাদশে ফিরবেন কিনা এটা একটা বড় রকমের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এর পাশাপাশি বড় বড় মতো লুইস ডিয়াজের কথা বলবো, মিডফিল্ডে লারমা, আরিয়াসের মতো প্লেয়াররা যথেষ্ট পরিশ্রম করে খেলতে পারেন। আমি আলাদা করে কলম্বিয়ার রাইট ব্যাক দানিয়েল মুনিওস, যিনি কিনা ফাইনালটা সাসপেনশনের কারণে খেলতে পারেননি আর্জেন্টিনার বিপক্ষে, এবং লেফট ব্যাক পজিশনে খেলা মহিকা, তাদের দিকে নজর রাখতে বলবো। কলম্বিয়ার এই ফুল ব্যাকরা চিন্তার কারণ হতে পারেন। হেড টু হেড রেজাল্টটা সবসময় আর্জেন্টিনার পক্ষে আছে। সর্বশেষ ম্যাচে তো তারা কোপা আমেরিকার ফাইনালে দলটাকে হারিয়েছে, তবে তার আগের দুই ম্যাচেও কিন্তু আর্জেন্টিনা জয় এসেছে, তবে একটা 1-0 ব্যবধানে, আরেকটা কোপা আমেরিকা 2021 সেমিফাইনালে, যেটা পরবর্তীতে টাই ব্রেকার আর্জেন্টিনা জিতে নেয়। অর্থাৎ খুবই ক্লোজ একের পর এক ম্যাচ এই দলটার বিপক্ষে আর্জেন্টিনা খেলেছে, তাই এই ম্যাচটা অনেক ক্লোজ হবে, অনেক টাফ হবে, এমন একটা ধারণা অনেকেই করতেই পারেন। সে জায়গা থেকে বলছি এটা একটা বড় চ্যালেঞ্জের কারণ হতে পারে স্কালোনির জন্য। তবে স্কালোনি যেভাবে সর্বশেষ ম্যাচটা শেষ করেছেন, যেভাবে ট্যাকটিক্যাল কয়েকটা চেঞ্জেস এনেছেন এবং যেভাবে বদলি প্লেয়াররা আসলেই ম্যাচের গতিপথ পরিবর্তন করেছেন, সেটা কিন্তু কোপা আমেরিকার ফাইনালও আমরা দেখেছি। সেখানেও কিন্তু লো চেলসো পারেদেস এবং নিকো গঞ্জালেসরা মিলে ম্যাচের ভাগ্যটা আর্জেন্টিনার পক্ষে শেষের দিকে লাউতারো মার্টিনেজের মাধ্যমে নিয়ে এসেছিলেন। তাই শুধুমাত্র স্টার্টিং লাইনআপে না, বেঞ্চের দিকেও ফোকাস করতে হবে। আশা করছি আর্জেন্টিনার সামনে কঠিন একটা ম্যাচ থাকলেও আর্জেন্টিনা এই ম্যাচে আরও একবার দুর্দান্ত পারফরমেন্স দেবে। ধন্যবাদ সবাইকে।